শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা প্রথম বইয়ে সংযুক্ত হওয়া এটি আরেকটি প্রবন্ধ। এটি হলো যৌবনের গান, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই যৌবনের গান কবিতার 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখো তোমরা। এছাড়া যদি তোমাদের সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয়, নিচে ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো শুরু করি। প্রথমে দেখো, বিশেরবাসী কাব্যগ্রন্থটি কে লিখেছেন? আমরা সকলে জানি বিশেরবাসী লিখেছেন কাজী নজরুল ইসলাম। নজরুল রচনার বৈশিষ্ট্য কি? নজরুল রচনার বৈশিষ্ট্য থাকে মানবতা। হতাশার বুকে আশার সঞ্চার না করলে তাকে আমরা কি অভিধায় ভূষিত করব? আমরা তাকে বৃদ্ধতে ভূষিত করব। কবি কেন যৌবন শক্তির জয়গান করেছেন? কারণ যৌবন শক্তি অপুরন্ত বলে। বায়োসফিঙ্গের স্বভাব কি রূপ? বায়োসফিঙ্গের স্বভাব হলো অন্যদের তাড়া করা। নিচের কোনটিতে যৌবনের মাতৃরূপ ফুটে উঠেছে? হতাশার বুকে আশা জাগা নয়। যৌবনের মাতৃরূপ আছে কার মধ্যে? লাশ বহনকারীর মধ্যে। ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। যৌবন কথাটির তাৎপর্য কি? যৌবন দেশ কাল ও ধর্ম মানে না। তরুণ শব্দের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ। বাংলা সেন বংশের শেষ রাজাকে? শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। 1912 খ্রিস্টাব্দে মঞ্চু সাম্রাজ্যের পতনের পর নানকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন সান ইয়াত। লেনিনের প্রকৃত নাম কি? লেনিনের প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। যৌবনের গান প্রবন্ধে কোন গৌর শৃঙ্খের কথা উল্লেখ করা হয়েছে? এটি হবে কাঞ্চনজঙ্ঘা। উত্তর। যৌবনের গান অভিভাষণটি কবি কোথায় দিয়েছেন? উত্তর হবে সিরাজগঞ্জে দিয়েছেন। যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সাথে মিল আছে প্রাবন্ধিকের মানব প্রেমের। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যৌবনের বৈশিষ্ট্য, বার্ধক্যের বৈশিষ্ট্য, যৌবনের জয়গান। উত্তর হবে তিনটি, 1, 2 ও 3। যৌবনের গান প্রবন্ধে লেখকের কোন বক্তব্যটি প্রকাশ পেয়েছে? ইসলামী চেতনার আভাস প্রকাশ পেয়েছে, সাম্যবাদী কবিসত্তার আভাস প্রকাশ পেয়েছে, তারুণ্যের জয়গান প্রকাশ পেয়েছে। এখানে শুধু সঠিক হবে 3 নাম্বারটি, তারুণ্যের জয়গান প্রকাশ হয়েছে। উত্তর হবে 3। কাক কোকিলকে তাড়িয়ে বেড়ায়। এখানে কাক হলো যৌবনের প্রতীক, বার্ধক্যের প্রতীক, তারুণ্যের প্রতীক। উত্তর হবে শুধু 2 নাম্বারটি, বার্ধক্যের প্রতীক। দেশের বড় শত্রু দুর্নীতি। সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত। সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাঙ্গে এগিয়ে আসতে হবে তরুণদের। বর্তমান প্রজন্মে দুঃসাহসী তরুণরাই পারে এদেশকে দুর্নীতিমুক্ত করতে। উদ্দীপকে বর্ণিত তরুণদের ভূমিকা যৌবনের গান প্রবন্ধের কিসের সাথে তুলনীয়? এটি উত্তর হবে খ, যৌবনের প্রকৃত রূপের সাথে তুলনীয়। এরপর দেখো, উদ্দীপকের দুঃসাহসী তরুণদের শক্তি সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত হয়েছে যৌবনের গান প্রবন্ধের আলোকে তাকে বলা যায় যৌবন শক্তি, বার্ধক্য জরা, অফুরন্ত প্রাণচঞ্চলতা। এটি হবে 1 এবং 3। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। হাসান ও মাসুদ 2 বন্ধু, কলেজে একই ক্লাসে পড়ে। হাসান মাঝে মাঝে বলে আমার দ্বারা কিছুই হবে না, জীবনটাই বৃথা। মাসুদ বলে তুমি যাই বলো, আমাকে কিছু করতেই হবে। যৌবনের গান প্রবন্ধের আলোকে উদ্দীপকে হাসানের মধ্যে বার্ধক্যের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হলো প্রাণশক্তি, আস্থাহীনতা। এটি হবে হতাশা এবং আস্থাহীনতা। সংসারের বেড়াজাল। এটি উত্তর হবে 2 এবং 3। উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন রচনার ভাবগত মিল আছে? এটি তো সকলে পারবে, যৌবনের গান। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটিও বলার কিছু নাই, সকলে পারবে, পুরুলিয়া গ্রামে। ছায়ানট কোন জাতীয় রচনা? ছায়ানট একটি কাব্য। যুগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? এটি হবে প্রবন্ধ গ্রন্থ। উত্তর হবে 3। পুরাতনকে মিথ্যাকে আঁকড়িয়ে ধরে কে? এটি হবে উত্তর খ, বার্ধক্য। গানের পাখিকে তাড়া করে কে? উত্তর হবে ক, টিয়া। দ্বিধা শব্দের অর্থ কোনটি? দ্বিধা শব্দের অর্থ হলো সংকোচ। চঞ্চু শব্দটি যৌবনের গান প্রবন্ধে কি অর্থে ব্যবহার হয়েছে? এটি হবে ঠোঁট অর্থে ব্যবহার হয়েছে। যৌবনের গান প্রবন্ধটি মূলত কি? এটি একটি অভিভাষণ। এটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, এখানে এই প্রশ্নটি বারবার আসবে তোমাদের। এছাড়া যদি তোমাদের এই সম্পর্কে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয়, তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখে আসতে পারো। আর তোমাদের যদি ভিডিও আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উপর ভিডিও করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সিলেবাসে নতুন করে 2টি কবিতা সংযুক্ত হয়েছে, তার মধ্যে প্রত্যাবর্তনের লজ্জা একটি। এই প্রত্যাবর্তনের লজ্জার কবিতার ভিডিওটি আমি তোমাদেরকে ব্যাখ্যা আকারে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। এছাড়া আমরা এখন আলোচনা করব এখানে কিছু এমসিকিউ নিয়ে। চলো শুরু করি। আল মাহমুদের প্রকৃত নাম কি ছিল? আল মাহমুদের প্রকৃত নাম ছিল মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আল মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আল মাহমুদ কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলীতে সম্পাদক ছিলেন। আল মাহমুদ কোন একাডেমিতে যোগদান করেছিলেন? আল মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেছিলেন। আল মাহমুদ যে গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিয়ে কবিতা রচনা করেছেন তা কি? তা হলো গ্রামীণ জীবন নিয়ে। আল মাহমুদ কি ধরনের সাহিত্য রচনা করেছেন? আল মাহমুদ গ্রামীণ জীবন ও প্রকৃতি নিয়ে সাহিত্য রচনা করেছেন। আল মাহমুদ কোন কাব্যগ্রন্থটি রচনা করেছেন? আল মাহমুদ লোকান্তর কাব্যগ্রন্থটি রচনা করেছেন। আল মাহমুদ কোন পুরস্কারটি লাভ করেছিলেন? আল মাহমুদ 21 পদক লাভ করেছিলেন। আল মাহমুদ কি বিষয়ে লেখালেখি করেছেন? আল মাহমুদ কবিতা, ছোট গল্প, উপন্যাস লেখালেখি করেছেন। আল মাহমুদ কখন মারা যান? উত্তর হবে খ, 2019 সালে মারা যান। কবি কেন ট্রেনটি ধরতে পারেনি? কারণ কবি সময়মতো স্টেশনে পৌঁছাতে পারেনি, তা আমরা কবিতা দেখেছি। কবিতার ব্যাখ্যাটি প্রয়োজন হলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে দেখে নিও, তোমাদের বেশি ভালো হবে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কোথায় যাচ্ছিলেন? উত্তর হবে খ, শহরে যাচ্ছিলেন। কবি ট্রেন ধরতে না পারার পরে কি অনুভব করেছিলেন? উত্তর হবে খ, হতাশা অনুভব করেছিলেন। কবি ট্রেন ধরতে না পারার পর কোথায় ফিরছিলেন? গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। কবি বাড়ি ফিরতে গিয়ে কি দেখেছিলেন? কবি বাড়ি ফিরতে গিয়ে নদী, গ্রাম এবং আটচালা এটির উল্লেখ আমরা কবিতা দেখতে পাই। কবিতাটি তোমরা ভালো করে পড়বে। কবি তার মাকে কিভাবে দেখেছিলেন? উত্তর হবে খ, হাসি খুশি দেখেছিলেন। কবির মায়ের প্রতিক্রিয়া কি ছিল? তিনি আনন্দিত হয়ে বললেন। কবি তার মায়ের প্রতি কি অনুভূতি প্রকাশ করেছিলেন? উত্তর হবে স্নেহ। কবি যখন বাড়ি ফিরলেন তার মা কি বললেন? তুমি না থাকলে আমাদের ঘর শূন্য হয়ে যায়। এটি কবিতার শেষের দিকে লাইন। কবি তার পরিবারকে শহরে যাওয়ার বিষয়টি জানাতে চেয়েছিলেন। উত্তর হবে হ্যাঁ, জানাতে চেয়েছিলেন। কবি তার পরিবারকে শহরে যাওয়ার বিষয়টি জানাতে চেয়েছিলেন। উত্তর হবে হ্যাঁ, জানাতে চেয়েছিলেন। এই প্রশ্ন 2বার চলে এসেছে এখানে। কবি বাড়ি ফেরার পথে কি দেখেছিলেন? তার পরিচিত সে নদী। কবি কিভাবে তার ফিরে আসার লজ্জা মুছে ফেললেন?
মায়ের স্নেহে জড়িয়ে। উত্তর হবে খ। কবি তার মায়ের কোন আচরণ দেখে শান্তি পেলেন? তিনি তার দিকে হাসি দিয়ে তাকালেন। কবি তার মা এবং বাবাকে কি নিয়ে কথা বলছিলেন? কবি তার মা এবং বাবাকে কি নিয়ে কথা বলছিলেন? ট্রেন ধরার সময় নিয়ে। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কুয়াশায় কাঁপছিলেন, তখন তিনি কি দেখেছিলেন? খ। পরিচিত নদী। কবি যখন বাড়ি ফিরছিলেন তখন তার মা কি করছিলেন? রান্না করছিলেন কবির মা। কবির মা কিভাবে তার শূন্যতা অনুভব করেছিল? তিনি হাসতে হাসতে বলেছিলেন। কবি তার মায়ের প্রতিক্রিয়া কি অনুভব করেছিলেন? শান্তি। তোমাদের যদি এটির পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, তাহলে পিডিএফটি তোমরা পেয়ে। আসসালামু আলাইকুম, একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বাংলা বইয়ে সংযুক্ত হওয়া নতুন দুটি কবিতার মধ্যে এটি হলো ঋতুর বর্ণন। প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে আমি এমসিকিউ আকারে ভিডিও দিয়েছি। এখন এটি হলো ঋতুর বর্ণনের। ঋতুর বর্ণনের কবিতাটি যদি তোমরা ভালো করে পড়ে না থাকো, আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ভালো করে বুঝে এমসিকিউ পড়তে পারো। এতে করে এমসিকিউ বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তাও আমি তোমাদেরকে কবিতার ব্যাখ্যা সহকারে এমসিকিউ গুলো বুঝিয়ে দিব, আশা করি তোমাদের কাজে আসবে। চলো শুরু করি। আলাওলের জন্ম, এটি জন্ম হবে মানে ভুল আসছে, কোথায় হয়েছিল? আলাওলের জন্ম হয়েছিল ফরিদপুর জেলায়। আলাওল কোন সময়ে? এটি জন্ম হয়েছিল ফরিদপুর জেলায়। আলাওল কোন শতকে জন্মগ্রহণ করেন? আলাওল 1700 শতকে জন্মগ্রহণ করেন। আলাওল এবং তার পিতা পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন কোন সময়ে? এটি হবে 1700 শতকের সময়ে। আলাওল কোথায় উপস্থিত হয়ে বেঁচে যান? আলাওল আরকানে উপস্থিত হয়ে বেঁচে যান। আলাওল রাজসভায় কোন রাজার সেনাদলে কাজ পেয়েছিলেন? সেটি হবে আরকান রাজার। আলাওলের পৃষ্ঠপোষক মগন ঠাকুর ছিলেন, তিনি রাজ দরবারের প্রধান আমাত্য ছিলেন। আলাওল কোন কাব্য রচনা করেন? আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন, এটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আলাওল কাব্য চর্চার জন্য কোন ভাষাগুলিতে পারদর্শী ছিলেন? উত্তর হবে সংস্কৃত, ফার্সি এবং আরবি ভাষায় পারদর্শী ছিলেন। আলাওল কোন সালে মৃত্যুবরণ করেন? আলাওল 1680 সালে মৃত্যুবরণ করেন। তারপর দেখো কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে? আমরা কবিতার প্রথম লাইনে যদি খেয়াল করি, তাহলে ওরা প্রথমে বলেছে প্রথমে বসন্ত ঋতু, তাহলে প্রথম লাইনে বসন্ত ঋতুর কথা উল্লেখ আছে, তাহলে আমরা উত্তর দিব খ, বসন্ত ঋতু। মলয়া সমীর কথাটি কোন ঋতুকে নির্দেশ করে? মলয়া সমীর মানে হলো, আমরা দেখেছি মলয়া সমীর মানে স্নিগ্ধ দক্ষিণা স্নিগ্ধ বাতাস। এখন দক্ষিণা স্নিগ্ধ বাতাস কখন থাকে? নিশ্চয় বসন্তের সময়, তাহলে উত্তর হবে বসন্ত। তারপর দেখো কুকিল কলরব শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত, মানে কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত? এখানে এটির উত্তর হবে বসন্ত ঋতু। আমরা কবিতায় দেখেছি বসন্তের সময় কুকিল ডাকে সবদিকে এবং সবদিকে ফুল ফুটে, তাই মুখরিত একটি ব্যাপার থাকে। এরপর দেখো 13 নম্বর, নিদাগ সমুদ্র অতি প্রচন্ড তপন। নিদাগ আমরা কবিতায় দেখেছি নিদাগ শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল, তাহলে এখানে বলেছে কোন ঋতুর বর্ণনা আছে? এখান থেকে একটু দেখে নাও। দেখো নিদাগ, নিদাগ অর্থ হলো গ্রীষ্মকাল, তাহলে আমরা উত্তর দিতে পারতেছি গ্রীষ্মকালে। তারপর দেখো শুনিতে যুবক মনে জাগে অনুভব কথাটি কোন ঋতুর প্রভাব নির্দেশ করে? এটি হবে বসন্ত ঋতু। যুবক মনে জাগে অনুভব আমরা কবিতা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে তখন দেখেছি কোকিলের ডাক, এই বসন্তের সময় এত সুন্দর ফুল, স্নিগ্ধ বাতাস, এগুলোর কারণে যুবকদের মনে বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসা জাগে, তাই এখানে বলেছে অনুভব কথাটি। এটি কোন ঋতু? তাহলে বসন্ত ঋতু। বিচিত্র বসন দিয়ে কি বোঝানো হয়েছে? বিচিত্র বসন, বসন মানে হলো পোশাক, আর বিচিত্র মানে বিভিন্ন ধরনের, তাহলে কি বিভিন্ন ধরনের পোশাক। এটি আমরা কখন পড়ি? নিশ্চয় বসন্তের সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক পরে থাকি। এরপর দেখো পুষ্পরিত সুরঙ্গ শব্দটি কোন ঋতুর সৌন্দর্য বর্ণনা করেছে? এটি কবিতা থেকে যদি আমরা দেখি, দেখো কবিতা ছিল পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। পুষ্পরিত মানে সুন্দর রঙের ফুল, পুষ্পরিত মানে বিভিন্ন ধরনের সুন্দর রঙের ফুল। এখানে মল্লী মানে হলো বেলি ফুল, এবং লবঙ্গ মানে আমরা একটা লবঙ্গ মশলা দেখি লবঙ্গ যেটিকে বলি, কিন্তু সেটি যখন কাঁচা আকারে থাকে তখন সেটি লাল রঙের ফুল থাকে, এবং গুলাল শব্দের অর্থ হলো যে অতি মাত্রায় লাল। তাহলে আমরা দেখেছি এখানে একটি ফুলের কথা বলছে, পুষ্পরিত সুরঙ্গ, তাহলে এটি নিশ্চয়ই বসন্তের সময়। পুষ্পরিত এটিও উত্তর হবে বসন্তের সময়। গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? গরজিত শব্দটি কোন ঋতুর সাথে সম্পর্কিত? এটি হবে বর্ষার সময়, কারণ আমরা দেখেছি কবিতার মধ্যে গরজিত শব্দটি ছিল যখন মেঘ ডাকে আকাশে, এই সময় নিশ্চয় মেঘ ডাকে বর্ষার সময়। চন্দন চম্পক মল্ল মলয়া পবন, এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে? চলো আমরা কবিতা থেকে একটু দেখি। এই দেখো গ্রীষ্মকালের কথা যখন বলেছে, এর তৃতীয় লাইনে ছিল চন্দন চম্পক মল্ল মলয়া পবন। চন্দন চম্পক বলতে এখানে দুইজন দম্পতিকে বোঝানো হয়েছে, এখানে মধ্যে নিশ্চয়ই কি হবে? গ্রীষ্মকালে, তাহলে উত্তর হবে এটিও গ্রীষ্মকালে। এরপর দেখো চন্দন চম্পক মল্ল মলয়া পবন, এই লাইনটি কোন ঋতু নির্দেশ করে? একটু আগে আমরা দেখেছি গ্রীষ্মকালে, এই প্রশ্ন দুইবার এসেছে। আচ্ছা এরপর দেখো দম্পতি শব্দটি কোন ঋতুতে সঙ্গীতের মতো আনন্দ নিয়ে আসে? সেটি হবে বসন্তের সময়, উত্তর হবে বসন্তের সময়। মল্লার রাগ কি বর্ণনা করেছে? মল্লার রাগ আমরা দেখেছি, মল্লার রাগ কখন আমরা শুনতে পেরেছি? বর্ষার সময় যখন ঝুমঝুম বৃষ্টি পড়ছে, এই সময়টা অনেকটা কিছুটা বাদ্যযন্ত্রের মতো, বা মল্লার রাগ বলতে রাতের দ্বিপ্রহরে গাওয়া একটা রাগের মতো লাগছে, এবং এটি নিশ্চয় আমরা দেখেছি বর্ষার পানি পড়ার শব্দের সাথে মিলিয়ে, তাহলে উত্তর হবে বর্ষার মিউজিক্যাল রাগ। এটি অতি দীর্ঘ সুখ নিশীতে পলকে পোহায়। এখানে অতি দীর্ঘ সুখ বলতে ওই যে আমরা দুটি দম্পতির কথা বলেছি বা যুবক যুবতীদের কথা বলছি, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। শীতের সময় রাত কিন্তু অনেক বড় হয়, কিন্তু তাও দম্পতিদের মনে হচ্ছে এত বড় রাতটাও যেমন কি এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিসের সময় দেখেছি? শীতের সময়, তাহলে উত্তর হবে শীত। এরপর দেখো তাম্বুল বলতে কি বোঝানো হয়েছে? আমরা দেখেছি তাম্বুল বলতে এখানে পানকে বোঝানো হয়েছে। এরপর দেখো 23 নম্বরটি, কাপুর কুস্তুরি চুয়া কোন ঋতুতে প্রচলিত? কাপুর কুস্তুরি আমরা দেখেছি শীতের সময় প্রচলিত, কবিতার শেষ অংশের দিকে ছিল, তাহলে উত্তর হবে শীত। এরপর এটি দেখো শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, এখানে মদন কি নির্দেশ করেছে? আমরা দেখেছি শতত দম্পতি, ওই যে দুইজন দম্পতির কথা বলা হয়েছে, বাস্তবতে এগুলো ছিলেন পদ্মাবতী আর রঙ্গসেন, এখানে ওদের যে কথা বলা হয়েছে ওদের সাথে দেখো ব্যাপিত মদন। ব্যাপিত মদন মানে এখানে প্রেমের দেবতার সাথে তুলনা করেছে, তাহলে উত্তর হবে প্রেমের দেবতা। তোমরা যদি কবিতা ভালো করে না পড়ো তাহলে এটি বোঝাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, তোমরা একটু কষ্ট করে কবিতাটি ভালো করে দেখে আসবে। এরপর দেখো রাসে শব্দটি কোন ঋতুর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা কবিতায় দেখেছি রৌদ্র ত্রাসে, এটি কখন হয়? রোদ অনেক প্রচন্ড কখন পড়ে? নিশ্চয়ই গ্রীষ্মকালে, তাহলে উত্তর হবে গ্রীষ্মকাল। তারপর দেখো কিটকুল রব শব্দটি কোন ঋতুতে বেশি শোনা যায়? কিটকুল মানে অনেক ধরনের, এখানে কবিতার সাথে মিলিয়ে যদি পড়ো তাহলে কিটকুল বলতে অনেক ছোট ছোট প্রাণীদেরকে বুঝিয়েছে, ব্যাঙ হতে পারে, এরপর ময়ূরের কথা উল্লেখ ছিল কবিতায়। এখন ওরা কখন ডাকে? নিশ্চয়ই বর্ষার সময়, তাহলে উত্তর হবে বর্ষা। এছাড়া যদি তোমাদের আরো এমসিকিউ প্রয়োজন হয় তোমরা আমাকে কষ্ট করে জানাবে কমেন্ট করে।